তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে DPS, টাকা জমায় সারা দেশ। এখনো আতঙ্ক কাটেনি বাংলাদেশ ভারত সীমান্তে। নজরদারিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। করোনার মতো নয় HMPV, নেই মহামারীর শঙ্কাও। আতঙ্কিত না হয়ে পরামর্শ মেনে চলার আহ্বান স্বাস্থ্য বিভাগের। অন্য দেশের কথায় বাংলাদেশ চলবে না, নির্ধারণ করবে জনগণ, বললেন রিজভী। তারুণ্যের ভাষা বুঝতে ব্যর্থ হলে করুণ পরিণতির হুঁশিয়ারি হাসনাতের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটের ভেতর থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ভ্যাট বাড়ানোয় ফলের বিক্রি নেমে এসেছে অর্ধেকে, সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন আমদানিকারকরা। মরার ওপর খাড়ার ঘা, অভিমত অর্থনীতিবিদদের। দখলে মৃতপ্রায় সাতক্ষীরার বেতনা নদী, গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। আতঙ্ক কাটছে না লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকার বাসিন্দাদের। সকাল থেকে দুপুর পর্যন্ত বিএসএফকে ভারী অস্ত্র নিয়ে জিরো লাইনে পাহারা দিতে দেখা গেছে। এর আগে সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ শূন্য রেখায় কাঁটা তারের বেড়া দেওয়ার পর থেকে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিজিবির বাধার পর বিএসএফ কাঁটা তারের বেড়ার কাজ বন্ধ করলে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়। এদিকে সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের মাঝে আতঙ্ক যেন কাটছে না। জিরো লাইনে বসে পাহারা জোরদার করেছেন সীমান্তের বাসিন্দারা। আমরা মাঠে আমার ফসল আছে, আলু, ভুট্টা, গম, তামাক ইত্যাদি। সেখানে সার দিতে হবে, সেচ দিতে হবে, কিন্তু আমরা উভয় দিক দিয়ে একটু চিন্তিত আছি। তুলে হবে না, তারপরে আমরা তো তুলি নিলাম। আমাদের পাবলিক আসছে বেড়াকাটা বগল দিয়েছিলাম, ওরা এখন জিরো লাইনে বেড়াকাটা দিছে। এখন আমাদের মনে করেন বেড়াকাটা জিরো লাইনে আমরা কাটিবেন না গেলে আমাদের গুলি করে দিয়ে ওই বেড়াকাটা তখন ই করলেও এরা বেড়া কাটতে যাচ্ছে। দর্শক, লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, এখন কেমন পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, আর বিজিবি সদস্যরা এই বিষয়ে কি বলছে? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের লালমনিরহাটের এই দহগ্রাম 3 বিঘা করিডোরে কিন্তু বিগত দিনে কিন্তু কোনো জিরো লাইনে কাঁটাতারের বেড়া ছিল না। না থাকার কারণে কিন্তু হঠাৎ করে যখন জিরো লাইনের 150 গজ থেকে বাইরে জিরো লাইনে কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকে বাংলাদেশি যে কৃষক তারা কিন্তু আতঙ্ক রয়েছে। যতক্ষণ পর্যন্ত কাঁটাতারের বেড়া ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আতঙ্কে রয়েছে, এমনটি আমাদের কৃষকরা জানিয়েছেন। পাশাপাশি তারা আরো জানিয়েছেন এখানে বিজিবির টহলদারি জোরদার, এবং যদি বিজিবি ক্যাম্প স্থাপন করা যায় তাহলে কিন্তু তারা আতঙ্কটা কাটবে। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দহগ্রাম সীমান্তে ছিলাম, তেমন একটা বিজিবির কোনো টহল আমরা দেখিনি। পাশাপাশি আরো একটি কথা বিষয়ে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে 2010 সালে যে একটি
চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের, সেই চুক্তি অনুযায়ী তারা জিরো লাইনের কাঁটাতারের বেড়া এই ধরনের দেওয়ার একটা অনুমতি পেয়েছে। কিন্তু এই চুক্তিটা কেন 15 বছর পর আবারও সেই জিরো লাইনে তারা কাঁটাতারের বেড়া স্থাপন করলো, এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা না বলা পর্যন্ত বিষয়টি সমাধান হবে না বলে আমাদেরকে বিজিবি এটি জানিয়েছেন। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। রবিউল, ধন্যবাদ আপনাকে। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আরও বলেন, আগামী মাসে বিজিবি বিএসএফ এর ডিজি পর্যায়ে আলোচনা রয়েছে। এছাড়া মন্ত্রণালয় থেকে কিছু অসম চুক্তি আছে, সেগুলো নিয়েও আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারের বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান সহ যে কোনো অপরাধ প্রবণতা বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উদ্যোগে ঝিনাইগাতি উপজেলার নকশি, তাওয়াকুচা ও শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া বিওপিতে এই সভা হয়। এ সময় নকশি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সীমান্ত এলাকায় জনসাধারণের অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তে শূন্য রেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্য সহ যে কোনো চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেন। সেই সাথে সীমান্তে কোনো অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে জানানোর পরামর্শ দেন তারা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV করোনার মতো নয়, এমনকি এই ভাইরাস মহামারী হওয়ার কোনো লক্ষণও নেই। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনীয় নির্দেশনা মেনে চললেই HMPV সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুকন্যা আমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মতো ফ্লু এর উপসর্গ সৃষ্টি করে হিউম্যান মেটানিউমো ভাইরাস, তবে সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাধারণ মানুষ জন্য অযথা আতঙ্কিত না হয়, কারণ করোনার প্যান্ডেমিক যে সিচুয়েশন, এইটা এই ধরনের সম্ভাবনা খুবই কম। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে ভাইরাসটা বেশি অ্যাটাক করে। খুব যৌক্তিক প্রয়োগ না, তবে সিমটোমেটিক চিকিৎসা সেগুলো দেওয়া যায়। যেহেতু ভাইরাল ডিজিজ, এর স্পেসিফিক কোনো চিকিৎসা নাই বা করোনার মতো এর ভ্যাকসিনেশনের দরকার হয় না। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। আর তাই HMPV ভাইরাস প্রতিরোধে দেশের সব স্বাস্থ্য সেবা কেন্দ্র ও পয়েন্টস অফ এন্ট্রিগুলোতে স্বাস্থ্যবিধি মানা জরুরি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে উৎস যেখানে চায়নাতে, ওখানে কিন্তু এরকম কোনো প্যানিক করে এখন এটাকে নিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করা, সেরকম তারা কিন্তু এখন কিছু করেনি। আমি যত মনে করি ওখানেও এটা প্রায় 3 বা 4 নম্বরে আছে ওদের সিভিয়ারিটি রেটিংয়ে আর কি। আর বাংলাদেশে যেটা অবস্থা, যেহেতু এটা আমরা এখন আমাদের দেশে এরকম কোনো আতঙ্কিত হওয়ার মতো অবস্থা নেই বা কেসও নেই, সেক্ষেত্রে আসলে এখানে আমাদের জন্য যে সুবিধা, যে কোভিডের মতোই আমরা বলছি যে হাঁচি কাশি থেকে দূরে থাকা বা একটু দূরে থাকা, হ্যাঁ, বিদেশ থেকে আসলে জ্বর আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ভয়াবহতার দিক দিয়ে করোনার মতো নয় HMPV, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। SARS-CoV-2, HMPV, RSV এগুলো সবাই আসলে রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করে, ভাইরাল ফ্লু তৈরি করে। আর এইগুলোর উপরে যদি অন্য ইনফেকশন হয় সেটা ব্যাকটেরিয়াল, একদম সাধারণ ফ্লু এর মতন চিকিৎসা চলবে এখন পর্যন্ত। একেবারে মানুষের জন্য পরামর্শ হচ্ছে এটাকে এখন পর্যন্ত সাধারণ ফ্লু বিবেচনা করে চলবেন।
এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ না ধরা সহ 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে জনগণ, অন্য কোনো দেশকে তা নির্ধারণ করতে দেয়া হবে না। বেলা 11টায় রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের সামনে মহানগর যুবদল আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা রক্ষায় শুধু ভারতকেই মুরব্বী মানতেন। গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছুই দিয়েছেন বলে মন্তব্য করেন রিজভী। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোনো দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না। তারা চায় যে বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, তাহলেই তারা বাংলাদেশের যে পরিবর্তন, এই পরিবর্তনের মুখে তারা চুনকালি দিতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা তা আলোচনার বিষয় নয়, বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটেড হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল। পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে পারতে হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতো আপনাদের পরিণতি হবে। দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ক্লিয়ারলি বাংলাদেশি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না।
رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। দুধ ও জাফরানের ভরপুর গুণে যা আপনার শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দ্বারা হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দ্বারা হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর। দেশের সংবাদে আরো একবার স্বাগত। দীর্ঘ 15 বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে নিকলী উপজেলার ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম। এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বাথরুম থেকে মা মেয়ের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 6:30টায় ৩ নং ক্যাম্প থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম এবং মেয়ে সুবাইদা বেগম। পুলিশ জানায় সকালে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কুষ্টিয়ায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে বিপাকে রয়েছেন বাদীরা। তাদের অভিযোগ, অতি উৎসাহী কিছু ব্যক্তির প্ররোচনায় ঢালাওভাবে অনেককেই আসামি করা হয়েছে। এতে ন্যায় বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে পুলিশ বলছে, যারা অপরাধী শুধু তাদেরকেই চার্জশিটভুক্ত করা হবে। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের চর থানাপাড়ার বাসিন্দা সীমা খাতুন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে তার বাবা ইসুফ শেখ মারা যান। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলাও হয়েছে। তবে সীমার অভিযোগ, অতি উৎসাহী কিছু ব্যক্তি মামলা দায়েরের সহায়তার নামে এজাহারে নিরাপরাধ ব্যক্তিদের নাম দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি তার। একজনের কাছে বিচার চাইছি, সে আমাকে নিয়ে যায় থানায়, নিয়ে যায় থানা আমাকে নিয়ে যাবে, নিয়ে যায় তাদের সাজানো মতন। মনে করেন যে অনেকে শত্রুতাই ছিল, কিছু লোক আইছে, এরকম রাজনীতির লোক ছিল কিছু, এইগুলো করে পেঁচায় সব এক জায়গায় করে আমার এই মামলার ভিতরে ঢুকাই দিয়েছে। একই অভিযোগ থানাপাড়ার বাসিন্দা লোকমান হোসেনেরও। আন্দোলনে তার ছেলে আব্দুল্লাহ নিহতের ঘটনায় হত্যা মামলায় নিরাপরাধ ব্যক্তিদের নাম এজাহারভুক্ত করা হয়েছে। আমি কিছু জানিও না যে আসামি কিডা, কি ভালো কি মন্দ। আমি অসুস্থ ছিলাম, আমার হাসপাতালতে নিয়ে আসে আমার দিয়ে সই করা আমার চাহিদা। আমি তো জানি যে আমার ছেলে মারা গেছে, তারা আমার ভালো জনই ডাকছে। জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন তাদের দাবি, হয়রানির উদ্দেশ্যে তাদের নামে মামলা দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবি তাদের। এলাকার থেকে কিছু মানুষ এই ভালো মানুষ দেখে দেখে টাকা খাওয়ার জন্য আর কি মামলাগুলো দিছে। যারা আসল অপরাধী তাদের বিচার করা হোক, আর যারা অপরাধী না, আমরা যারা অপরাধী না, তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। নিরপরাধ মানুষের নামে হয়রানিমূলক এসব মামলার ঘটনায় বিব্রত জেলা বিএনপির শীর্ষ নেতারাও। দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। পুলিশ সুপার বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের রেহাই দেয়া হবে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। যে তদন্ত করে যাদের দায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট যাবে। সর্বাত্মক চেষ্টা করে তদন্ত সঠিকভাবে করা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় হতাহতের ঘটনায় মামলা হয়েছে 24টি। এসব মামলায় প্রায় 2000-এরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর পুরঞ্জিত মহালদার মারা গেছেন। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মানিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে রাজশাহীর কাজলা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন পুরঞ্জিত মহালদার। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। এনবিআরের ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে চট্টগ্রামের ফলের বাজারে। বিদেশি ফলের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিক্রি নেমে এসেছে 50%। ফল আমদানিকারকরা বলছেন এই সিদ্ধান্ত অযৌক্তিক। অর্থনীতিবিদরা এই বিষয়ে বলছেন, দেশের অর্থনীতির চাকা সচল হলেও এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
চট্টগ্রামের বড় ফলের আড়ত ফলমন্ডিতে নানা রকমের বিদেশি ফলের সমাহার, তবে ক্রেতা শূন্য। হঠাৎ করে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট বাড়ানোর প্রভাব পড়েছে ফলের বাজারে। 10% আমদানি শুল্ক আরোপ করায় সব ধরনের বিদেশি ফল এখন বিত্তবানদের দখলে। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। ফল আমদানিকারকরাও বলছেন ফল আমদানির খরচ বাড়ায় বেড়েছে দাম। এখন যে 10% ডিউটি বাড়াচ্ছে, পার কন্টেনারে আপনার আপেলের প্রায় 3.5 লাখ টাকা এক কন্টেনারে। সরকার যেদিন প্রজ্ঞাপন জারি করছে ওদিন যে মাল ডেলিভারি হয়ে গেছে ওগুলি ডিউটি নিতেছে। আবার ব্যাট ট্যাক্সের আওতায় রয়েছে জীবন বাঁচানোর ওষুধ ও জীবন সাজানোর তৈরি পোশাক, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, সাবান, মিষ্টি সহ নানা পণ্য। কাস্টমস কর্তৃপক্ষ বলছে ঘোষণার পর থেকে আদায়ও হচ্ছে নতুন সম্পূরক শুল্ক আইনে। এখন যে ব্যাপারটা যেগুলো আগে এলসি করা, এখন বাড়ানোর পরে এলসি কিভাবে কোথায় যাবে, এখন এলসি পরে কিভাবে পরে দেখা যাবে, এখন তো বলা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই বাড়তি ভ্যাট আরোপ গুনতে হচ্ছে জনগণকে। ভোক্তারা বলছেন এমনি নিত্যপণ্যের লাগামহীন দাম। ঠিক এই সময়ে বাজেটের আগে সরকারের এমন সিদ্ধান্তে দিশেহারা তারা। সম্পূরক কর সেটা বাড়িয়ে দিয়েছে। আপনি ফলের দোকানে গেলে অসুস্থ মানুষের জন্য ফল না কিনে অর্ধেক কিনে চলে আসতে হচ্ছে। আপনি একটা জামা কাউকে প্রেজেন্ট করবেন, সেই জামার দ্বিতীয় কোয়ালিটিটা কিনতে হচ্ছে, প্রথম কোয়ালিটিটা কিনতে পারছেন না। 15% ভ্যাট দিয়া এটা জনগণের উপর পড়তেছে, এটা কোনো ব্যবসায়ী দিচ্ছে না, ব্যবসায়ী আমার থেকে নিয়ে ফেলতেছে। সবকিছু দাম বাড়ছে কিন্তু আমরা জনগণ কিন্তু দুর্ভোগে। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর চাপেই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে কিছু সংশোধন করেছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রামের ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ভ্যাট বাড়ানোয় বাজারে কেমন প্রভাব পড়েছে, কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ নাফিসা আপনাকে। ফলের বাজারে আমরা এসেছি যেহেতু নানা রকমের ফলে ভরে আছে কিন্তু দোকানগুলো, কিন্তু দেখা যাচ্ছে একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে বিদেশি যে ফলগুলো আছে, আপেল থেকে নিয়ে আঙ্গুর থেকে নিয়ে বিভিন্ন রকমের ফল কিন্তু আমরা দেখছি একেবারে যেখানে 1 কেজি 300 টাকা 200 টাকা বিক্রি করতো সেটা এখন বিক্রি করা হচ্ছে 400 টাকা 500 টাকা। তো আমরা একটু দেখা যাচ্ছে আঙ্গুর, যে কালো রঙের যে আঙ্গুর, সেই আঙ্গুর 500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে 500 টাকা কেজিতে একেবারে যারা নিম্ন আয়ের মানুষ তারা এই আঙ্গুর খেতে পারছে না। 450 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এই আঙ্গুর। একই সাথে যে লাল রঙের যে আঙ্গুর, সেই আঙ্গুরের দামও কিন্তু এক সপ্তাহের ব্যবধানে কিন্তু অনেকটা বেড়েছে। তো কমলা থেকে নিয়ে অন্যান্য যে ফলগুলো আছে সব ফলের দাম এখন অনেক বেশি। তার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আমি একটু আপনার সাথে জানতে চাচ্ছি, 2-3 দিন আগে ফলের দাম তো একটু কম ছিল, এখন অনেক দাম বেশি। সরকার উপরে ট্যাক্স বসাইছে, সেজন্য আর বেশিরভাগ সেন্ডিকেটের কারণেই হইতেছে সবগুলো। আমরা মাননীয় উপদেষ্টার কাছে বেশি মতো আপেল আগে 280, এখন বেশি 300 টাকা, 280 টাকা মানে 260 টাকা, এখন 300 টাকা, 280 টাকা, 320 টাকা এরকম বিক্রি করতে হয়। অনেক দাম বেশি, এক কার্ডের মধ্যে 300-400 টাকা বাড়তি। ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিস স্যার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। Dulux দেয় ব্রাইট গ্লো। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। অবশেষে বিমানবন্দর চালু নিয়ে আশার আলো দেখছে বগুড়াবাসী। বাণিজ্যিকভাবে চালু করার সম্ভাব্যতা যাচাইয়ে বিমানবন্দরের রানওয়ে পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা জানান, অনুমতি ও বরাদ্দ পেলে বছর খানেকের মধ্যেই সীমিত পরিসরে চালু হতে পারে এই বিমানবন্দর। আর এটি চালু হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ, বলছেন ব্যবসায়ী নেতারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 1995 সালে বিএনপি আমলে বগুড়া বিমানবন্দরে স্থাপনে 22 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পের আওতায় বগুড়া সদরের এরুলিয়া এলাকায় 109.81 একর জমি অধিগ্রহণ করা হয়।
পরবর্তীতে রানওয়ে, কার্যালয় ভবন ও কর্মকর্তাদের আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ, রাস্তা নির্মাণ সহ সকল অবকাঠামো নির্মাণ শুরু হয়। শেষ হয় 2000 সালে। তবে কাজ শেষ হওয়ার 2 যুগ পরেও বগুড়ার আকাশে ডানা মেলেনি বিমান। 2021 সালে বিমানবন্দর চালুর বিষয়ে প্রতিবেদন দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভিযোগ আছে শুধু রাজনৈতিক প্রতিহিংসায় আর চালু হয়নি এটি। ছাত্র জনতার আন্দোলনে পট পরিবর্তনে আশায় বুক বাঁধতে শুরু করেছেন বগুড়াবাসী। সেই প্রত্যাশা আরও বাড়িয়েছে রবিবার বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণের বিমানবন্দর পরিদর্শন। এখানে আন্তর্জাতিক মানের হলো আপনার হোটেল আছে, আন্তর্জাতিক মানের রাস্তা আছে, আর বিমান তো হয়ে গেলে তো আরো ভালো। শুধু আমাদের ব্যবসায়ীদের না, সাধারণ মানুষের কিন্তু অনেক উপকার হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষির একটা অভূতপূর্ব বিপ্লব শুরু হবে। প্রয়োজনীয় রানওয়ে কার্পেটিং সম্প্রসারণ সহ অন্যান্য বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা দেয়া হবে জানিয়ে বিমান বাহিনী প্রধান জানান, অনুমতি পেলে বছর খানেকের মধ্যে সীমিত পরিসরে বেসামরিক বিমান চলাচল শুরু করা যাবে এই বিমানবন্দরে। রানওয়ে বৃদ্ধি করতে হবে, সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি, আর এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। দ্রুত বিমানবন্দর চালু হলে এই অঞ্চলে অর্থনীতির চাকা ঘুরবে বলে মনে করেন ব্যবসায়ীরা। যেখানে একটা বিমানবন্দর হবে, আমরা স্বল্প সময়ে ঢাকা যাবো, আমাদের ব্যবসায়িক বাণিজ্যের জন্য আরো প্রসার ঘটবে, বিভিন্ন দেশ থেকে বাইরে আসবে। বাংলার প্রাচীন রাজধানীতে এই বিমানবন্দর চালু হলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই বৈপ্লবিক পরিবর্তন হবে বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে নিহত মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পরে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। পরে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং এর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই অঙ্গীকারের কথা জানান তিনি। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের যে অঙ্গীকার, এই দুটোকেই সমভাবে ধারণের অঙ্গীকার করেন। এ সময় দলের জেনারেল সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনোভাবেই বন্ধ হচ্ছে না নদীর জায়গা দখল। নদীর বুকে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি, মিল, কারখানা। মরা নদী থেকে শুষ্ক মৌসুমে সেচ দিতে পারেন না কৃষক। দিনের পর দিন দখলদারিত্ব চললেও নদী উদ্ধারে প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছেন তারা। মনিরুল ইসলাম মনির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার বেতনা নদীর জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে বসতবাড়ি, বড় বড় দালান কোঠা, নদীর কোল ঘেঁষে মিল, কারখানা, ফ্যাক্টরি। প্রশাসনের উচ্ছেদ অভিযান না থাকায় এবার বিনের পোতা ব্রিজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি ও নদীর চরভরাটিয়ায় প্রায় 4 একর জমির উপর গড়ে তোলা হচ্ছে 50 কোটি টাকা ব্যয়ে কয়েকটি কারখানা। বেতনা নদীতে সীমানা প্রাচীর দিয়ে পানি প্রবাহ বন্ধ করা হয়েছে। গড়ে তোলা হয়েছে কয়েকটি বহুতল ভবন, এতে ব্যাহত হচ্ছে জোয়ারভাটা। বড় লোকেরা এসে দখল করে নিয়ে বসে আছে। এখানে বড় নদী ছিল, হঠাৎ করে এখানে এই যে ফ্যাক্টরি করেছে, 2-3 তলা বিল্ডিং করেছে। কারখানার কর্মযজ্ঞে নদীর পাশের খালগুলো বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুমে সৃষ্টি হয় জলাবদ্ধতা, আবার শুষ্ক মৌসুমে পানি স্বল্পতা দেখা দেয়, সেচ দিতে পারেন না কৃষক। দখল করে এখন নদী নালা সব বুঝে গেছে, যার জন্য আমরা পানি সরে না বলে আমরা মাঠে ফসল করতে পারিনি। এদিকে ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, পানি উন্নয়ন বোর্ডের অল্প কিছু জমি থাকলেও বেশিরভাগ জায়গায় তাদের নিজেদের।
ব্যারেজ মালিক হয়েছি আমরা 2 একর 74% জায়গা। এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আমাদের 40 শতক জায়গা অ্যাকোয়ার করে নিয়েছেন। এখন আমরা যতটুকু জায়গা আছে ওর উপরেই আমরা একটা কারখানা করতেছি। জেলা প্রশাসক বলছেন অবৈধ স্থাপনা উচ্ছেদে জিরো টলারেন্স নীতি রয়েছে সরকারের। ডিসি রেভিনিউকে নির্দেশনা দিয়েছি, আমাদের যে সদর ছিলেন তাকে পাঠিয়ে এটা বৈধ বা অবৈধ কিনা সেটা যাচাই করে আমরা অবৈধ পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব। অচিরেই বেতনা নদী অবৈধ স্থাপনা মুক্ত হবে, বাঁচবে নদীর বহমানতা, আশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদের এই পর্যায়ে জানাবো জনদুর্ভোগের খবর। বরিশাল মহানগরীতে অবৈধ যানবাহনের দৌরাত্মে সড়কে তৈরি হয়েছে বিশৃঙ্খলা, যানজটে নাকাল নগরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। অবৈধ যানবাহন বন্ধে বিআরটিএ এবং সেই সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে জানাবেন? ধন্যবাদ নাফিসা, আপনি ঠিকই বলেছেন যে অবৈধ যানবাহনে নাকাল নগরবাসী। বরিশাল সিটি কর্পোরেশন বা বিআরটিএ এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তবে আজকে আমরা আপনার সিটি কর্পোরেশনের যে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে বর্তমানে নবায়ন দেয়া শুরু হয়েছে, অর্থাৎ যেসব যানবাহনগুলো নবায়ন নেই সেগুলোর নবায়নের কাজ শুরু হয়েছে। এই নবায়নের পরবর্তীতে তারা পুলিশের সঙ্গে কথা বলে অবৈধ যে যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এর মধ্যেই আমরা লক্ষ্য করছি বা বিভিন্ন চালকরাও বলেছেন যে বরিশাল শহরের বাইরে থেকে কমপক্ষে 15 থেকে 20,000 ইজি বাইক বা এই হলুদ অটো বা নীল অটো এগুলো শহরে প্রবেশ করছে, যার ফলে যাত্রীর তুলনায় যানবাহন বেশি হয়ে পড়েছে এবং সে কারণে কিন্তু দুর্ভোগ বা জনদুর্ভোগ অত্যধিক আকারে বাড়ছে। এবং এই যানবাহনের যে অধিক মাত্রার যে যানবাহন, সিটি কর্পোরেশনের 58 বর্গ কিলোমিটার জায়গা, তাতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 450 থেকে 500 এই অটো চলাচল করতেছে। ফলে একটি অটোর নগরী বা ইজি বাইকের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, যারা ট্রাফিক পুলিশের সঙ্গে, তারাও বলেছেন যে তারা এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। তারা সিটি কর্পোরেশনের সঙ্গে এবং বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে তিন সংস্থা একত্রে বসে এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এখনও কিন্তু ট্রাফিক ব্যবস্থা যেটুকু আছেন, যারা ট্রাফিক দায়িত্ব পালন করছেন, তারা চেষ্টা করছেন যে অবৈধ যানবাহনগুলো যাতে শহরের মধ্যে না ঢুকতে পারে, তারা সেরকম চেকপোস্ট বসিয়েছেন এমন কথা আমাদেরকে জানিয়েছেন। তারপরও কিন্তু এই যানবাহনের যে নাকাল নগরীতে পরিণত হয়েছে সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য সচেতন নাগরিক মহল তারাও দাবি করেছেন যে এভাবে একটি নগর চলতে পারে না, দ্রুত নগর ভবনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, ট্রাফিক ব্যবস্থাও যাতে কার্যকরভাবে ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে তারা দাবি তুলেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে, বরিশাল নগরীতে অবৈধ যানবাহন নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। মিরন, ধন্যবাদ আপনাকে। প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তিতে মৌলভীবাজারের শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। হাওর, বিল, ঝিল ও নদীর দেশীয় প্রজাতির তরতাজা মাছ কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। বিক্রেতারা জানান প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই মেলায়। রবিবার রাত 12টা থেকে শুরু হওয়া 200 বছরের ঐতিহ্যবাহী মেলা আজ শেষ হচ্ছে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের মানুষের কাছে এই মাছের মেলা এখন ঐতিহ্যের অংশ, একটি উৎসব। মাছের মেলাটি বছরে এই একবার শুধু পৌষ সংক্রান্তিতেই হয়। সিলেট ও হবিগঞ্জের সীমানা ঘেঁষা খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর পাড়ে বসে এই মেলা। দেশীয় প্রজাতির মাছের পসরা নিয়ে বসেন বিক্রেতারা। মেলায় 95 কেজির 1,60,000 টাকার মাছ থেকে 500 টাকারও মাছ ওঠে। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন ক্রেতা দর্শনার্থীরা। বিভিন্ন রকমের মাছ চাইছে, বড় বড় মাছ, ছোট ছোট মাছ। দুইটা বড় বড় মাছ নেওয়ার দামটা মিডিয়াম ভাবে চলে, যেমন এত চড়া দাম নাই। আমার দাদা থাকতে দেখি দীক্ষা এরাম, আমার বাবা থাকতেও দেখছি, এখন আমি আমার লাইফও কাটাইলাম, আশা করি আমার বাচ্চা কাচ্চার লাইফও যাইব। ব্যবসায়ীরা জানান স্থানীয় হাওর বাওর ও নদ নদীর মাছের জন্য বেশি আকর্ষণীয় ঐতিহ্যবাহী এই মাছের মেলা। ক্রেতাদের কাছে স্থানীয় মাছেরই কদর বেশি। মেলায় প্রায় 250 কোটি টাকার কেনাবেচা হয়ে থাকে বলে জানান ব্যবসায়ীরা।
সামুদ্রিক মাছ আছে, অনেক মাছের আসলে আমরা নামও জানতাম না, ওগুলা মাছ লইয়া তারা আইসেন। নামও যতটুকু দেখলাম সাধ্যের ভিতরে আছে। পরিসরে অনেক বড় আকারে আগের মতো হয়, এই দিক দিয়ে প্রশাসন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। মাছ মেলায় শুধু মাছ নয়, ফার্নিচার, গৃহস্থালী সামগ্রী, খেলনা সামগ্রী সহ গ্রামীণ ঐতিহ্যের নানান দোকানে স্থান পেয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।